স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। এবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রাজধানীর বাইরে যাওয়া রোধে তৎপর পুলিশ, ফাঁকি দিতে হেঁটে চেকপোস্ট পাড়ি, ফেরিঘাটের চাপ, ট্রলারে নদী পারাপার। অযথা ছোটাছুটি না করে নিজ অবস্থানে থেকে ঈদ করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন মির্জা ফখরুল। আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হেফাজতের পক্ষে অনলাইনে গুজব ছড়ানো হয় বিদেশ থেকে, তথ্য পেয়েছে পুলিশ, চক্রটিকে বিচারের আওতায় আনার চেষ্টা। এবং বড় রাজস্ব ঘাটতির পরও বাড়ছে আগামী বাজেটের আকার, অগ্রাধিকার পাবে স্বাস্থ্য খাত এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি। শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর। করোনার সংক্রমণ রোধে ঈদে রাজধানীর বাইরে যাওয়া ঠেকাতে তৎপর হয়েছে পুলিশ। যাত্রীবাহী অটোরিকশা, প্রাইভেট কার এবং মাইক্রোবাস বের হতে দেওয়া হচ্ছে না, কারণ যৌক্তিক না হলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে চেকপোস্ট থেকে। করা হচ্ছে মামলাও, তবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হেঁটে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, সামনের সড়কে ঈদে বাড়িমুখী মানুষের মিছিল, কোথাও কোথাও জটলা, উপেক্ষিত সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ রোধে রাজধানী না ছাড়ার নির্দেশনা থাকলেও বাড়ি যাচ্ছেন তারা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে উঠছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে। বাড়তি ভাড়া গুনলেও বসছেন গাদাগাদি করে। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব, থাকছে করোনা সংক্রমণের ঝুঁকি। যাবো তো একটু গাইবান্ধা, আমার মা অসুস্থ, তো এই জন্য যাচ্ছি আর কি। ঈদও আছে, মা একাই থাকে গ্রামের বাড়িতে, এই জন্য যাচ্ছি। আমার শাশুড়ি একা, বয়স্ক মানুষ একা আছে, বাইরে টাইরে বের হই না, বাসায় থেকে সেফলি যাচ্ছি। তবে তৎপর পুলিশ, চেকপোস্টে এলেই এসব যানকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জবাব সন্তোষজনক না হলে দেওয়া হচ্ছে মামলা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর দিকে। এদিকে পুলিশকে ফাঁকি দিতে অনেকে হেঁটে চেকপোস্ট পার হয়ে আমিনবাজারে গিয়ে উঠছেন লোকাল বাস, প্রাইভেট কার বা মাইক্রোবাসে। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা বসছেন পাশাপাশি। এই যে রিক্সা, বাসে, সিএনজি যাব, তাছাড়া তো আর অবস্থা নাই। বাড়িতে যাওয়া লাগবে, মিল বন্ধ করে দিয়েছে, কি করব। এসব যানবাহনে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। বাড়তি ভাড়া চাওয়ায় হাতাহাতিও হয় যাত্রী ও চালকদের মধ্যে। 200 টাকার ভাড়া পাটুরিয়া, আমার বাড়ি আলি কইছি, আমার বাড়ি আলি 400 টাকা লাগবে। আমি এই দেশের স্থানীয়, ওই কোন জায়গার আমি জানি না, ওই আমার মারবা না। পেটের খিদে আইছি, আনাইয়ে অন 2-4 যাই হেরে বন্ধ করে দিয়ে দেবো। পুলিশ বলছে অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না হেঁটে যাওয়া মানুষকে। জরুরি সেবা, শিল্প, কারখানা সাথে যারা জড়িত ওনাদেরকে শুধু যেতে দিচ্ছি। এই ছাড়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা প্রাইভেট মাইক্রোতে রওনা করছে ওনাদেরকে যেতে দিচ্ছি না। ওনাদেরকে মামলা দিচ্ছি, মামলা দিয়ে ওনাদেরকে আবার ঢাকার দিকে ফিরিয়ে দিচ্ছি। রাজধানী থেকে বের হওয়া আরেক পথ যাত্রাবাড়িতেও বেড়েছে পুলিশের তৎপরতা। আইনের আওতায় আনা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রোবাসকে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে চিত্র কেমন? মানুষকে ঠেকাতে পুলিশ যে উদ্যোগ নিয়েছে তা থেকে কাজ হচ্ছে কিনা, এবং যারা হেঁটে যাচ্ছেন তাদেরকে থামানো যাচ্ছে না, এই ব্যাপারে পুলিশ কি বলছে? আসলে হেঁটে যাওয়ার সংখ্যাটা এত বেশি যে প্রত্যেককে আইনের আওতায় এনে জবাবদিহিতা বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। পুলিশের জনবল সংকটের একটি ব্যাপার রয়েছে। কবিতা, এখনকার চিত্র আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অদূরে বাস দাঁড়িয়ে রয়েছে, ওখানে এসে টাউন সার্ভিস এসে ওখানে নেমে সেখান থেকে পায়ে হেঁটে পুলিশের চেকপোস্ট পার হয়ে আমিনবাজার হয়ে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমিনবাজার হয়ে ওখানে নতুন করে আবার বাসে কিংবা মাইক্রোবাসে অথবা সিএনজিতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি মাইক্রোবাস দাঁড়িয়ে রয়েছে, প্রাইভেট কার, সেখানে কিন্তু ডেকে ডেকে যাত্রী তোলা হচ্ছে। যখন পুলিশ ওখানে যায় তারা আবার সরে আমিনবাজারের ওপারে যায়। আবার এখানকার যারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এই যে সীমানা, অর্থাৎ গাবতলীর এইটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেষ সীমানা, ওপারটা নিয়ন্ত্রণ করার কথা ঢাকা জেলা পুলিশের। তো সেক্ষেত্রে পুলিশ চাইলেও কিন্তু ওপার গিয়ে তাদের যে পুলিশি কার্যক্রম সেটা করতে পারছে না। আবার ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও আমরা আসলে ওইভাবে তৎপরতা দেখতে পাইনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মমিতা, যে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাগজপত্র চেক করা হচ্ছে। এখন পুলিশের পক্ষে আসলে শুধুমাত্র গাড়ি দেখা বা সাধারণ মানুষদেরকে দেখানোটাই সম্ভব না। তবে একটি বিষয়, সেটি হচ্ছে আপনি জানেন যে গাবতলী থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্তত 21 জেলার লোকজন যাতায়াত করে পাটুরিয়া ঘাটে। এখন পাটুরিয়া ঘাট যেহেতু বন্ধ রয়েছে আপাতত ফেরিঘাট, সেই ক্ষেত্রে পাটুরিয়াগামী বা দক্ষিণ অঞ্চলগামী 21 জেলার যাত্রী তুলনামূলকভাবে কিছুটা কম। এর বাইরে গাইবান্ধা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ সহ অন্যান্য জায়গার যাত্রীদের চাপ বা হেঁটে যাওয়া মানুষের সংখ্যা কিন্তু ক্রমান্বয়েই বাড়ছে। অর্থাৎ সকাল গড়িয়ে দুপুর, এখন দুপুর যখন ফেরি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার এগুলো সব বন্ধ করা হচ্ছে, ছাড়া হচ্ছে না, কম ছাড়া হচ্ছে আপনি বলছেন, সেক্ষেত্রে হেঁটে তারা আসলে কিভাবে বাড়ি যাবেন? তারা একটি বক্তব্য, রাস্তায় নামলে কোনো না কোনো একটি ব্যবস্থা হয়েই যাবে। যেহেতু তারা ভাবছে যে যেহেতু যদি পাটুরিয়া ঘাটে গিয়ে ভিড় করে মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে ঘাট কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের কুপন নেবেন, এরকম একটি বিষয় আছে। আবার তারা ভেঙে ভেঙে যাবেন। এখন তারা যেটা ভাবছেন, তাদের আশা সেটা হচ্ছে কোনো না কোনোভাবে বাড়িতে তারা যেতেই হবে, যেতে পারবেনই, এরকম প্রচণ্ড প্রবল আত্মবিশ্বাস নিয়ে তারা ঢাকা ছাড়ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়িতে কিন্তু শিল্প প্রতিষ্ঠানের লোগো লাগানো রয়েছে। আপনি জানেন যে এদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাঁটা মানুষের মিছিল, মমিতা, এরা কিন্তু বাস থেকে নেমেছেন। এখন এত মানুষকে পুলিশের পক্ষ থেকে তারা গাড়িকে জিজ্ঞাসাবাদ করবে না মানুষকে জিজ্ঞাসাবাদ করবে? অর্থাৎ কোনোভাবেই বাড়ি ফেরাদের, ঘরমুখদের সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যত প্রকারই তৎপরতা চালানো হোক না কেন, কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিশ্চয়ই আলামিন, সেই চিত্র আমরা দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। সরকারের অনুরোধ, লকডাউন বা স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা উপেক্ষা করে আজও ঘরমুখ মানুষের চাপ ফেরিঘাটগুলোতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘাট এলাকায় কাজ করছে বিজিবি। এদিকে ফেরি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে গাদাগাদি করে নদী পার হচ্ছেন অনেকে। যানবাহন সংকট, বাড়তি ভাড়া, পথের ভোগান্তি আর করোনা সংক্রমণের ভয় কোনো কিছু দামাতে পারছে না ঈদে ঘরমুখ মানুষকে। শনিবার দিনভর নাটকীয়তার পর রোববারও ভোর থেকেই শিমুলিয়া ঘাটে ভিড় করেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ঢল। জরুরি সেবায় নিয়োজিত দুটি ফেরি ঘাটে ভেড়ার সাথে সাথেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি করেন যাত্রীরা। মালিক তো ছুটি দিয়েছে, কিন্তু আমরা তো যেতে পারছি না। গাড়িতে 5 টাকার ভাড়া 10 টাকা নিতে আছে, এখানে আসলাম, ফেরি চলে না। এখন আয়সা তো দেখা যায় অনেক রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক ভোগান্তি আর কি। যেহেতু আমরা আসতেছি অনেক কষ্ট করে, 1 টাকা ভাড়া 3 টাকা দিয়ে আসতেছি, কিন্তু কি হচ্ছে এখানে ফেরি বন্ধ। যদি ওইভাবেই দেওয়া থাকতো, দুনিয়ার সব বন্ধ করে দেখ, আমরা আসতাম না। ফেরিতে জায়গা না পেয়ে অনেকে বেছে নিয়েছেন বিকল্প পথ। ইঞ্জিন চালিত নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হিসেবে জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট এলাকায় রীতিমতো হিমশিম খায় পুলিশ ও বিজিবি। ট্রলারে পারাপার এবং ট্রলার পারাপার করতে যাই, সেখানে 1012 টাকা চাই। আমরা হচ্ছে এখানে চেকপোস্ট করতেছি, আমরা কোনো যাত্রীবাহী পরিবহন ঘাটের দিকে যেতে দিচ্ছি না, এবং যারা জনসাধারণ হচ্ছে ঘাট পার হতে আসছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ফেরি চলতেছে না, স্পিডবোট লঞ্চ সব বন্ধ আছে, আপনারা যেখান থেকে এসেছেন চলে যান। তবে পাটুরিয়া ঘাটে যাত্রী চাপ কম। ঘাটের অনেক আগে যানবাহনগুলোকে আটকে দেয়, প্রায় জনশূন্য ছিল ঘাট এলাকা। এদিকে ফেরিঘাটে অতিরিক্ত চাপ থাকায় অনেকেই বঙ্গবন্ধু সেতু ও লালন শাহ সেতু হয়ে বাড়ি ফিরছেন। এছাড়া ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়িতে আসলাম, অনেক যানজট, কিন্তু 10 টাকার ভাড়া 30 টাকা নিতেছে, 30 টাকার ভাড়া 100 টাকা নিতেছে। মা বাবা সাথে সবার সাথে একসাথে ঈদ করবো, একটা আনন্দ বেশি, কারণ লাস্টে তো বাড়িতে যাইতে হবে, যত কষ্ট। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রোববারও দেশের অনেক জেলায় আন্তজেলা বাস, মিনিবাস ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেশপিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরও জানাতে শিমুলিয়া এবং পাটুরিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে শিমুলিয়ায় শুভ ঘোষের কাছে। শুভ, বিজিবি পুলিশের নজরদারির পর এখনও কি ফেরিঘাটে ভিড় আছে কিনা, এবং ট্রলারে করে তারা ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন, সেক্ষেত্রে ট্রলার যে যাত্রী দিচ্ছেন সেক্ষেত্রে কি ধরনের কোনো তদারকি আপনার চোখে পড়েছে কিনা?
দেখুন, আমরা সকাল থেকেই দেখছিলাম যে আসলে নিষেধাজ্ঞা থাকার পরও মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া ঘাটে এখনো অব্যাহত রয়েছে এবং ঘাট এলাকায় কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশ এবং যে বিজিবির যে তৎপরতা সেটি অব্যাহত ছিল। তারা তবে পুলিশের তৎপরতা শিমুলিয়া ঘাট এলাকায় থাকলেও কিন্তু বিজিবির তেমন কোনো তৎপরতা এখানে ছিল না। তারা এই শিমুলিয়া ঘাটের যে প্রধান সড়কটি রয়েছে সেখান থেকে মানুষকে ঘাটে প্রবেশ করতে আসলে বাধা দিচ্ছিলেন। এতে আসলে দুপুর দিকে ঘাটের চাপ কিছুটা কমলেও তাদের তৎপরতা কমে যাওয়ার পরে মানুষ কিন্তু বিকল্প পথে প্রায় 5-6 কিলোমিটারের বেশি পথ হেঁটে কিন্তু মানুষ এই ঘাটে এসে জড়ো হচ্ছেন এবং এখনো আসলে প্রকৃতির যে বিরূপ আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টিতে উপেক্ষা করেও কিন্তু মানুষের যে উপচে পড়ার ঢল সেটি কিন্তু এই ঘাটে অব্যাহত রয়েছে। আমরা এইসব যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা আমাদেরকে বলছিলেন যে ঢাকার যে কর্মস্থলগুলো রয়েছে সেখান থেকে তাদেরকে তাদের মালিক পক্ষ ছুটি দিয়ে দেয়া, তাদের পরিবারের সবাই আসলে গ্রামের বাড়িতে থাকায় দীর্ঘদিন ধরে তারা বাড়িতে ফিরতে পারেন না। তাই আসলে রাজধানীতে থাকার মতো কোনো সুযোগ না থাকায় অনেকটা বাধ্য হয়ে নিরুপায় হয়েই তাদেরকে করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে এবং এতে পথে পথে আসলে তাদেরকে নানা বিড়ম্বনা সহ বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। আমরা সকাল থেকেই ঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে আসলে মানুষ এই ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন এবং নৌ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ট্রলার আসলে প্রায় 10টি ট্রলার তারা আটক করতে সক্ষম হয়েছে এবং ড্রাইভার সহ এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও আসলে কোনোভাবেই আসলে পুলিশ এবং বিজিবির পক্ষে কিন্তু এই যাত্রীর চাপ সামাল দেয়া সম্ভব হচ্ছে না এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় থাকা এইসব যাত্রী কিন্তু একেবারেই প্রশাসনের যাদেরকে দেখছেন সংশ্লিষ্ট তাদের উপর আসলে মুহূর্তে চড়াও হয়ে উঠছেন এবং তারা ঘাট এলাকায় অপেক্ষা করে আসলে বিকল্প কোনো পথ না পেয়ে কিন্তু আসলে যতটা দুর্ভোগ আসলে পোহানো যায় তারা কিন্তু সবকিছুই আসলে এখানে উপেক্ষা করেই ভিড় জমাচ্ছেন। তবে ঘাট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে সকাল থেকেই আসলে ঘাটের এই উপচে পড়া মানুষের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই জরুরি সেবায় চালু থাকা অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী যানবাহন পার করার যে ফেরিগুলো রয়েছে সেই ফেরিগুলোতে তারা প্রায় 10 থেকে 15,000 যাত্রীকে তারা এই পর্যন্ত পার করে দিতে সক্ষম হয়েছেন। তবুও আসলে ঘাটে যে মানুষের উপচে পড়া ভিড় সেটি কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না। মূল সড়কগুলোতে আসলে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বৃদ্ধি করে মানুষের ঘাটে আসা ঠেকানো গেলেও কিন্তু বিকল্প পথগুলোতে মানুষ পায়ে হেঁটে এই ঘাটে এসে জড়ো হচ্ছেন এবং এই পুরো ঘাটটি জুড়ে কিন্তু মানুষের যে উপস্থিতি এটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। তবে এই ভোগান্তি এড়িয়ে আসলে মানুষ। শুভ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখান থেকে পাটুরিয়া থেকে আমাদের সাথে জানাবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আপনি দেখছিলেন শিমুলিয়ার অবস্থা, একটু জানতে চাই পাটুরিয়া ঘাটের কি অবস্থা, যাত্রীচাপ কমেছে কিনা, কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমি সারাদিনই পাটুরিয়া ঘাটে ছিলাম। আমি এখন যেখানে আছি এটি হলো মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা নামক স্থানে। এই টেপরা আপনারা জানেন যে মানিকগঞ্জের 3 প্লাটুন কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 1 প্লাটুন সেনাবাহিনী আছে এই মানিকগঞ্জের শিবালয় উপজেলা, এটা আপনার বাস স্ট্যান্ড এলাকা। এখানে শিবালয় উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা এবিএম রুহুল আমিন, উনি এই সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এখানে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং আজকে যে কারণে পাটুরিয়া ঘাটের অবস্থা ভুল বললাম, বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে, বিজিবির সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আপনার পেছনে আমরা বাসও দেখতে পাচ্ছি। এই বাসগুলো আসলে কোথায় যাচ্ছে? এই বাসগুলো আসলে মূলত পাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন, কিন্তু এখানকার যে নির্বাহী কর্মকর্তা আছেন উনি বিজিবির সদস্যদেরকে নিয়ে উনি এই মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং যারা বিভিন্ন ভাবে, আপনি জানেন মানিকগঞ্জে আরো 2টি চেকপোস্ট আছে, ওখানেও বিজিবি মোতায়েন আছে এবং পুলিশ মোতায়েন আছে। তাদেরকে তাদের ফাঁকি দিয়ে যখন বাসগুলো এই পর্যন্ত আসে, এখান থেকে এবিএম রুহুল আমিন সাহেব এখান থেকে সেই বাসগুলি এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে, ব্যক্তিগত যানবাহন আছে, সেই যানবাহনদেরকে তারা আবার উল্টো পথে পাঠাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই যানবাহন থেকে নামে দেওয়ার কারণে তারা কিন্তু হেঁটে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকে যাচ্ছেন। আরেকটি বিষয় বলি, পাটুরিয়া ঘাটের যদি সর্বশেষ অবস্থা থেকে আমি জানাই,
পাটুরিয়া ঘাটে সকাল থেকে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি ছিল। ওখানে যে কয়টা ফেরি আছে আমরা দেখেছি, ফেরিগুলো কিন্তু তারা সেখানে ঘাটে নোঙ্গর করে রেখেছেন এবং তারা যেটা বলছেন যে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছেন এবং ফেরি চালানো যাবে না, এই কারণে তারা ফেরিগুলো বন্ধ রেখেছেন এবং যদি লাশবাহী কোনো যানবাহন আসে সেই ক্ষেত্রে তারা একটি ফেরি একটি দুটি করে ছাড়েন এবং এই যে লোক যাত্রীদেরকে দেখছে তারা ওই মানে ওই সরকারি নির্দেশনা না মেনে তারা ওই ফেরিতে করে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ফেরিতে হয়তো 100, 150, 200 জন যাত্রী হয়তো যেতে পারছেন, তাছাড়া কিন্তু যেতে পারছেন। আরেকটি বিষয় হলো এই পরিবহনগুলি ঘাটে প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঢাকা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এই যে প্রাইভেট কারগুলো যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা ঠিকমতো, কারণ অনেকে প্রাইভেট কার নিয়ে কিন্তু আসলে বিভিন্ন জেলায় চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রাইভেট কার আছে। এইসব প্রাইভেট কার কিন্তু তারা এই যে আটকে দিয়েছে, দেখেছেন আটকে দেওয়ার কারণে তাদের কিন্তু আবার উল্টো পথে পাঠানো হচ্ছে। তার মানে মানিকগঞ্জে ঢাকা-রিচা মহাসড়কের 12বাড়িয়া একটি সীমান্তবর্তী এলাকা এবং ওইদিকে মানিকগঞ্জ সিংহের হেমায়তপুর সড়কের যে ধল্লা এলাকা, সেখানেও কিন্তু বিজিবি সদস্যদেরকে নিয়ে সেখানেও মোবাইল চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। তাদেরকে কোনোভাবে ফাঁকি দিয়ে তারা যদি আসে, মানে একটা রাস্তা আছে যেখানে এই রাস্তা দিয়ে পাঠিয়ে যেতে হয় এবং এইখান থেকে তাদেরকে আবার উল্টো পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আসলে এত মানে তারা যেটা বলছেন যে তারা দীর্ঘদিন ঢাকাতে আছেন, তারা আসলে একটু অতিষ্ঠ হয়ে গেছে ঢাকা থাকতে, যে কারণে তারা গ্রামে যাচ্ছেন। আপনার কাছে যেটা জানতে চাই, আমরা প্রাইভেট কার এবং অন্যান্য বাস গাড়ির ক্ষেত্রে যে ধরনের নির্দেশনা দেখছি, কিন্তু যারা পায়ে হেঁটে পৌঁছচ্ছেন এবং ফেরির উপর দাঁড়িয়ে তারা আসলে নানানভাবে ছোট নৌকা ট্রলারে করে যাচ্ছেন, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আসলে বিজিবি বা পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা কি করছেন সে ব্যাপারে? আপনাকে বলি, এই যে গতকাল রাতে বিজিবি সদস্যরা পাটুরিয়া ঘাটে তারা টহলে ছিলেন, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বিজিবি সদস্যরা পাটুরিয়া ঘাটে তারা টহলে নেই, কারণ ওই পুরো পাটুরিয়া ঘাটটি কিন্তু নিয়ে এখানকার যে শিবালয় থানা পুলিশ আছে তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারাও কিন্তু কোনো যানবাহন পার হতে দিচ্ছে। আর এই বিজিবি সদস্যরা কিন্তু শুধু ঢাকা-রিচা মহাসড়কে এই রাস্তাগুলি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা কোনো যে যানবাহন এবং বাস দেখছি যে দূরপাল্লার বাস, যে বড় বড় বাসগুলো, সেগুলো কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই বাসগুলো তো আসলে চলার কথা নয় না, এটি আসলে দূরপাল্লা আন্তজেলা বাস নয়, এটি হলো আপনি জানেন এটি নীলাচল এবং হিমাচল পরিবহন, এগুলো ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত চলাচল করে এবং যেহেতু আন্তজেলা বাস চলাচল বন্ধ, সেই কারণে এই বাসগুলো কিন্তু আপনার শুধু মানিকগঞ্জের অংশ থেকে আপাতত চলাচল করছে। এরপরেও কিন্তু তাদেরকে ঘাটের পর্যন্ত তারা যেতে দিচ্ছেন না। তারা এই পর্যন্ত যাত্রী নিয়ে আসার পরে এই পর্যন্ত তাদেরকে আবার ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। মঞ্জুর এবং শুভ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে আজ এই যাত্রী যারা পারাপার হচ্ছেন, এই ঈদের ছুটিতে যাওয়ার চেষ্টা করছেন, সেই বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। অযথা ছুটি না করে নিজ নিজ অবস্থানে থেকে এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ থেকে নিজ পরিবারকে রক্ষা করতে হবে। 320 বর্গমাইল এলাকা নিয়ে রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্ত 1440 পরিবারের মধ্যে প্লট হস্তান্তর উপলক্ষে আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে প্লটের দলিল তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলে থাকতেই তিনি পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্তদের দুঃখ দেখেছেন, তাই তারা প্লট না পাওয়া পর্যন্ত ওই এলাকায় সব নতুন প্রকল্প বন্ধ রাখা হয়েছে। পূর্বাঞ্চল যখন প্রথম শুরু হয় তখন একবার আমি ওখানে গিয়েছিলাম, সেই লঞ্চে করে ওই এলাকা ঘুরতে, তখন আবার বিরোধী দলে ছিলাম। তখন ওয়াদা করেছিলাম যে আমরা যদি কখনো সুযোগ পাই কেউ বঞ্চিত থাকবেন না। যতবারই সরকার এসেছি ততবারই চেষ্টা করেছি সেখানে যাতে যারা বঞ্চিত আদিবাসী তারা যেন তাদের প্লটগুলি পান। করোনা সংক্রমণ থেকে নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়, কাজে আপনারা এই ছুটাছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। এখন এই রমজান মাস আমরা রোজা রাখছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনা ভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায়, আর যেন প্রাণহানি না হয়।
করোনা ভাইরাসের বাহক না হতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান শেখ হাসিনা। ৭৫-এর পরে ক্ষমতার দখলকারীরা মানুষ হত্যায় মেতেছিল অভিযোগ করে। প্রধানমন্ত্রী বলেন, ঘাতকের বুলেট তাড়া করছে জেনেও তিনি মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। শনিবার বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের বিষয়ে জানাতেই ডাকা হয় এই সংবাদ সম্মেলন। সেখানে এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তিনি করোনা মুক্ত হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, এখন তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়া সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এদিকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। She is showing a sign of progress. তাকে বিভিন্ন রকম আপনার চিকিৎসাগত যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু আপনার একেবারে সিসিইউ ছাড়া অন্য কোথাও সম্ভব না, এবং সেইখানে সিসিইউ যা যা দরকার সবকিছুই তারা সেখানে করছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি আপনার কোভিড নেগেটিভ রিপোর্ট এসছে তার। এবং যাচ্ছে পরের খবরে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের ফাইল গত বৃহস্পতিবার আইনমন্ত্রীর কাছে পৌঁছায়। এর আগে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। পাঠিয়ে দিয়েছি, আমরা আইনি অভিমত চাওয়া হয়েছিল, আমি আইনি অভিমত দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। বারবার সতর্ক করার পরও মার্কেট শপিং মলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতাদের অতিরিক্ত ভিড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঝুঁকি। সকাল থেকে রাজধানীর মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব না মেনে চলছে ঈদের কেনাকাটা। সকাল 10টায় খোলার পর থেকে নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে শুরু হয় ক্রেতা সমাগম। করোনার মধ্যেও বেচা কেনা ভালোই জমেছে বলে জানান বিক্রেতারা। ঈদের আগের 2 দিন বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। তবে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে দেখা যায়নি মাস্ক। যদিও ক্রেতাদের দাবি সতর্কতার সঙ্গে এই কেনাকাটা করছেন তারা, তবে ভিড় থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না। আশা করা যায় এবছর আমাদের সেল খারাপ হয় না, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবার ভালো হয়েছে। অন্যান্যবার যেরকম আপনার গতবার তো লকডাউনে সেল হয় নাই। কেনাকাটা করতেছি, নিজে সতর্ক নিজে থাকতেছি, মাস্ক পরে আসছি। এখন তো যে পরিবেশ, নিজে সতর্ক নিজে সেফ নিজেই থাকা লাগবে। ফার্স্টের দিক দিয়ে হয় না, লাস্টে টুকটাক কাস্টমার আসছে মার্কেটে, কেনাকাটা করছে, স্বাস্থ্যবিধি মেনেই করতেছে এবং আমরাও করতেছি। চট্টগ্রামে ঈদের কেনাকাটার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে মার্কেট শপিং মলে ঈদের কেনাকাটার ভিড় কেমন, স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? আমি এখন আছি চট্টগ্রামের অন্যতম একটি ব্যস্ত যে বিপণী বিতান সেনমার ওশান সিটিতে, এবং এই মুহূর্তে আসলে দিনের এই সময়টাতে কিছুটা ভিড় কম থাকে। তারপর আমরা দেখছি যে এখানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতিমধ্যে ঈদের কেনাকাটা করার জন্য ভিড় করেছেন, এবং এখানে যারা আসছেন তাদেরকে তাপমাত্রা পরিমাপ করে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, এবং শতভাগ আমরা মোটামুটি গত 1 ঘন্টারও বেশি সময় ধরেই মূলত এখানকার অবস্থা দেখছিলাম। যারা আসছেন প্রায় সবারই এখানে মাস্ক নিশ্চিত করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যদিও এই মার্কেটের ভিতরে কিছুটা খোলামেলা, কিন্তু দোকানগুলো যেহেতু কিছুটা ছোটখাটো বা সংকীর্ণ, এবং সেখানে এখন যারা ক্রেতা সেই সংখ্যাটি বেশি, সেই প্রেক্ষাপটে দোকানগুলোর ভিতরে কিন্তু মানুষের যে ঠাসাঠাসি অবস্থা সেটি আছে। তবে সব দোকানে একই অবস্থা সেটি বলা যাবে না। যে সমস্ত দোকান বিশেষ করে তৈরি পোশাকের, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাকগুলো আছে সেই পোশাকের দোকানের মানুষের ভিড় বেশি, এবং সেই প্রেক্ষাপটে আমরা এখানে মার্কেট কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা চেষ্টা করছেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে এই জায়গাটিতে কেনাকাটা করতে আসেন সেটি করার। কিন্তু
যেহেতু একত্রে মানুষের চাপ বেশি থাকে, সেক্ষেত্রে শতভাগ এই স্বাস্থ্যবিধি মেনে চলাটা একটু কঠিন। আর মূলত মূল যে চাপটি তৈরি হয় সেটি দুপুরের পরে এবং ইফতারের পরে এই চাপটি তৈরি হয়, এবং সেই সময়টিতে আসলে আমরা গতকালকেও রাতের বেলা দেখেছি যে হাজার হাজার মানুষ বিভিন্ন মার্কেটগুলোতে ভিড় করেছে, এবং স্বভাবতই সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলাটা সম্ভব হচ্ছে না। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য। দেশে ভারতীয় করোনার ধরন মেলায় আরও সতর্ক অবস্থানে বেনাপোল স্থলবন্দর। আমদানি রপ্তানি পণ্য পরিবহন সহ পাসপোর্ট যাত্রীদের করোনা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। 14 দিনের কোয়ারেন্টাইনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত থেকে আসা সব ট্রাকেই জীবাণুনাশক ছিটানো হচ্ছে। সামাজিক দূরত্ব সহ সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন প্রশাসনের সদস্যরা। 26 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত বেনাপোল স্থলপথে ভারত থেকে দেশে ফিরেছে 2561 যাত্রী এবং 14 জন করোনা আক্রান্ত রোগী। এদের মধ্যে 6 জনের শরীরে মিলেছে ভারতীয় ধরন। এর পরপরই প্রশাসন আজ থেকে বিকেল 3টা পর্যন্ত ইমিগ্রেশন খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে সংক্রমণ রোধে ভারতের সাথে স্থল সীমান্ত আরও 14 দিন বন্ধ থাকবে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আলোচনা থাকছে। করোনা মহামারীর 1 বছর পরও স্বাস্থ্য খাতে জনবল সংকট। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ হবে 1 লাখ। নিম্নমানের সেমাইয়ে সয়লাব রংপুরের বাজার নোংরা পরিবেশে তৈরি করে বিক্রি হচ্ছে নামী ব্র্যান্ডের নকল মোড়কে। দেশে 7 দিনের মধ্যেই শেষ হচ্ছে করোনা টিকার মজুত। এখনই অনেক কেন্দ্রে মিলছে না প্রয়োজনীয় ডোজ, ফলে টিকা না পেয়ে ফেরত যেতে হচ্ছে অনেককেই। দেশে কবে টিকা আসবে তাও বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তবে যে কোনো উৎস থেকে অন্তত 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহের চেষ্টা চলছে। টিকা দিতে না পেরে এই ক্ষোভ। রোদ গরমে প্রত্যেকে লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়। এসেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, কিন্তু টিকা না নিয়েই ফেরত যেতে হয়েছে অনেককে। ভ্যাকসিন দিতেছে, লাইনে দাঁড়াইছি, কাছাকাছি আসছি, এখন বলছে যে নাই, আজকে আর হবে না। মেসেজ না দিলে আমরা কি আসছি? আমি তো মেসেজ পাই আসছি। আমাকে 8 তারিখে আসতে বলছেন, আসছি। শনিবার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে টিকার জন্য আগের দিন SMS করা হয় 700 জনকে, কিন্তু টিকা বরাদ্দ আসে মাত্র 400 ডোজ। অনেক মানুষ অপেক্ষায় থাকায় আরও 200 ডোজ আনা হলেও শেষ পর্যন্ত ফেরত গেছেন অনেকে। 2 ঘন্টা লাইনে আসছিলাম, এরপরে আসি শুনি লাইন থেকে লাইনে আইতে আইতে এই পর্যন্ত আসছি। আসার পরে আমাদের জানাইলো যে ভ্যাকসিন নাই। এটা তো আমাদের হয়রানি না? আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য এটা ফালায় রেখে এসে এখানে প্রতিদিনের পর লাইনে দাঁড়ানো। রিসেন্টলি তো এটাকে ডোজ ভায়ালগুলি কমিয়ে দিচ্ছে, আমরা তো সেই হিসেবে আমরা ভায়ালটা আনি। ভায়াল যেহেতু কমে গেছে তো স্বাভাবিকভাবে ওই ডোজটা কমে যাচ্ছে, কিন্তু মানুষজন তো আসছে, মানুষ তো আসবে। দেশে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন 58 লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন 34 লাখ। এখনও ঘাটতি 14 লাখ ডোজ। সরকারের হাতে থাকা 10 লাখ ডোজ টিকা শেষ হবে এ সপ্তাহেই। আপাতত দ্বিতীয় ডোজ পাচ্ছেন না 14 লাখ মানুষ। তাই জোর প্রচেষ্টা দ্বিতীয় ডোজের জন্য আপাতত 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনিকার টিকা সংগ্রহ করা। আমরা আশা করছি যে আমরা মোটামুটি এ মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা টিকা কার্যক্রম চালাতে পারবো। সবারই এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি যে 8 সপ্তাহ হওয়ার পরে যদি দেয়া নাও যায়, 12 সপ্তাহের মধ্যে যাতে দেওয়া যায়, নিশ্চিত করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। চীন, রাশিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। উৎপাদনের প্রস্তুতিও চলছে। এ মাসের শেষে জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে আসছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। 2 ডোজ করে এই টিকা পাবেন 50,000 মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু জনবল সংকটে তা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ডাক্তার, নার্স সহ এই মুহূর্তে আরও 1 লাখ জনবল প্রয়োজন। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। দেশে করোনা সংক্রমণ শুরুর পর বেরিয়ে আসে স্বাস্থ্য খাতের নানা সংকট। যন্ত্রপাতি, আইসিইউ, অক্সিজেন, হাসপাতালের বেডসহ জনবল সংকটও রয়েছে, যার প্রভাব পড়ে করোনা চিকিৎসায়। অধিদপ্তরের তথ্যমতে স্বাস্থ্য খাতে সরকারি জনবল আছে 78,619 জন। এর মধ্যে চিকিৎসক 25,998,
মেডিকেল টেকনোলজিস্ট ৫,২০৮, স্যাকমো বা চিকিৎসকের সহযোগী ৩০,৭০৯, কমিউনিটি হেলথ কেয়ার কর্মী ১৩,৯০৭, স্বাস্থ্য পরিদর্শক ১,০৫৭, স্বাস্থ্য সহকারী ১৫,০২০ জন। এছাড়া নার্স রয়েছে প্রায় ২৬,০০০। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের মাসে ১৫ দিনের জন্য আইসোলেশনে যেতে হয়। এছাড়া করোনা চিকিৎসায় নতুন করে হাসপাতাল ও ইউনিট বাড়ানো হলেও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাই ডাক্তার ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। কোভিড রোগীদের জন্য ১৫ দিন করে ওরা আইসোলেশনে যায়। সে কারণে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর যে সংখ্যাও দ্বিগুণ লাগে। এই হিসাবে আমরা হিসাব করছিলাম যে ১ লাখেরও বেশি লোক লাগে। মন্ত্রী আরও জানান, এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। অনুমোদন পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি যে আমাদের ডাক্তার এবং নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী আরও নিয়োগ দেওয়া প্রয়োজন রয়েছে। উনি বলেছেন যত লাগে তত আমরা দিয়ে দিব, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে চালু করতে হবে। সরকারি হাসপাতালের সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পদ সৃষ্টি করা হচ্ছে। আগে ভবন তৈরি হলেও নিয়োগের বিষয়টি ভাবা হয়নি বলেই এ সংকট মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মামুন শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের ছুটি এবং বেতন ভাতা নিয়ে কথা বলছেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোজন সুফিয়ান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। উনি যদি বললাম যে আমার দুর্ভাগ্যের বিষয় যে আমি এই লিভার লিডারি করতে আসছি, তবে আমি নানান অভিজ্ঞতার সঞ্চয় করছি। একজন আমার থেকে বয়স্ক মানুষ যে অভিজ্ঞতা অর্জন করতে পারে না, আমি কিন্তু তার থেকে বেশি অর্জন করছি। আমি ভদ্রলোক দেখছি 2009 সালের 23শে জানুয়ারি, 23শে জুন, ছয় জানুয়ারি থেকে 13 সালের একবার শেষ পর্যায়ে, মানে 14 সালের 5 জানুয়ারি ওই নির্বাচনের আগ পর্যন্ত। আর এরপরে আমি স্থায়ী কমিটির সভাপতি ছিলাম, এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির। তখনও দেখছি আমার হাজবেন্ড নিহত হয়েছেন এই যে 49 বছর চলে, এবং এই ডিসেম্বর মাসে 49 বছর পুরে যে 50 বছরে পড়ব। এরই মধ্যে আমি ভদ্রলোক দেখছি 9 সালের 6 জানুয়ারি থেকে এই 14 সালের 5 জানুয়ারির আগ পর্যন্ত। আর বাদ বাকি সময়টা আমি কিন্তু শ্রমিকের নেতৃত্বই করছি, এবং শ্রমিকের নেতৃত্ব করতে গিয়ে সেই পাকিস্তান আমলে বলেন আর বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে 21 বছর বলেন, আমি দেখছি মালিকদের কি চেহারা, মালিকদের কি ভূমিকা, সরকারের কি চেহারা, সরকারের কি ভূমিকা। কেউ মনে করেন না যে আমি আক্রোশমূলকভাবে কারো বলতেছি, আমি কিন্তু আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলতেছি। আমি দেখছি লেবার অফিসে 2টো পরিদপ্তর, ডল আর ডাইভ। ডাইভ তো না, কথা বলছিলেন প্রতিমন্ত্রী মনোজন সুফিয়ান। আমরা চলে যাচ্ছি পরের খবরে। আজ পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র শবে কদরের রজনী। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, কারণ এই রাতেই নাজিল হয় পবিত্র আল কোরআন। মুসলমানদের কাছে শবে কদরের তাৎপর্য অনেক। এই রাতে ইবাদত করলে অনেক বেশি নেকি লাভের সুযোগ থাকে। তাই এই রাতে জিকির, আজগার, ইবাদত, বন্দেগী এবং কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে কদর উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা করোনা মহামারী থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সেই প্রশ্নে রুল চাওয়া হয়েছে আবেদনে। এর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধ এবং রেস্তোরাঁ নির্মাণ কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। হেফাজতের পক্ষে অনলাইনে গুজব ছড়ানো হয়েছে বিদেশ থেকে। মাদ্রাসার ছাত্রদের তাণ্ডব চালাতে বাধ্য করা হয়েছে, তদন্তে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে বিদেশি ওই চক্রটিকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদের নামে ঢাকা ও ঢাকার বাইরে তাণ্ডব চালায় হেফাজত। এ নিয়ে সারা দেশে মামলা হয়েছে শতাধিক। প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। গোয়েন্দারা বলছে তাণ্ডব চালাতে উস্কানি দেওয়া হয়েছে বিদেশ থেকেও। তাণ্ডবের পরও হেফাজতের সমর্থন বাড়াতে ছড়ানো হচ্ছে গুজব। এটি করছে একটি চক্র। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে তাদের। দেশের বাইরে অবস্থান করায় এদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে, আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে একটা এনসিবি শাখা আছে, সেখানের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দারা আরও জানিয়েছে, সাম্প্রতিক তাণ্ডব চালাতে টাকা এসেছে দেশ বিদেশ থেকে। মামুনুল হক সহ হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে টাকার যোগানদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যোগাযোগ কার সাথে করেছে, এই সমস্ত ঘটনাগুলি মানে তাণ্ডব চালানোর জন্য যে সমস্ত যোগাযোগের মাধ্যমে যেগুলি করছে, সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি। কিন্তু সেগুলি সাক্ষ্য প্রমাণ আরও যেগুলি দরকার, সেগুলো আমরা কালেক্ট করে সামনে তদন্ত শেষ করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। লকডাউন উঠে গেলে মাদ্রাসার ছাত্রদের দিয়ে হেফাজত যাতে নতুন করে সহিংসতা চালাতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বড় রাজস্ব ঘাটতি সত্ত্বেও আগামী বাজেটের আকার বাড়ার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আসন্ন বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে স্বাস্থ্য খাত। এছাড়াও আওতা বাড়বে সামাজিক সুরক্ষা কর্মসূচির। নতুন বাজেটের আকার হতে পারে 6 লাখ কোটি টাকা, বলছে অর্থ মন্ত্রণালয়। করোনার থাবায় গত বছরের মার্চ থেকেই বিপর্যস্ত দেশের অর্থনীতি। উৎপাদনের চাকা ঘোরেনি বহুদিন। জীবন জীবিকা নিয়ে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। কমেছে আমদানি ও রপ্তানি। শুধু প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচকই নেতিবাচক। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই চলছে বাজেট প্রণয়নের কাজ। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেট হবে সম্প্রসারণমূলক। আকার হতে পারে 6,05,000 কোটি টাকার কম বা বেশি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4 লাখ কোটি টাকা। তবে প্রথমবারের মতো 2 লাখ কোটি টাকার বাজেট ঘাটতি। পরিকল্পনা মন্ত্রী বলছেন, আসছে বাজেটে মূল লক্ষ্য অর্থনীতির গতি ফেরানো। প্রবৃদ্ধিমূলক, সম্প্রসারণমূলক বড় বাজেট হবে এবং এর মূল উদ্দেশ্য হবে অর্থনীতির যে স্পিডটা একটু কোভিডে কমিয়েছিল, ওই স্পিডটাকে রিকভার করে নিয়ে আসা আগের জায়গায়। করোনার কারণে বাজেটে প্রাধান্য পাবে স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো। থাকবে ভ্যাকসিন কেনার বিষয়ও। অগ্রাধিকার তালিকায় থাকছে সামাজিক সুরক্ষা, কৃষি, অবকাঠামো আর শিক্ষা খাত। গত বছরের বাজেটে অর্থমন্ত্রী বলেছিলেন, সামাজিক নিরাপত্তা খাতে যারা বাদ পড়েছে আমাদের বর্তমান বেঞ্চমার্ক অনুযায়ী যারা সবাইকে নেওয়া হয় নাই, তিনি পরিষ্কার বলেছিলেন যে এই বছর আমরা সবাইকে নেব। সেই ঘোষণা এখনও আমরা আছি, আমরা নিচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমাদের কাজ চলছে। এবার আমরা পরিষ্কারভাবে স্বাস্থ্যকে আমরা সামনে রাখব। এবারের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য চলতি অর্থ বছরের চেয়ে 1% বেশি কমানো হবে। অর্থাৎ আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকবে 7% ঘরে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিম্নমানের সেমাইয়ে সয়লাব রংপুরের বাজার, এগুলো তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, অথচ বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডেড মোড়কে। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এইসব কারখানা। রংপুরে অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। কারখানাগুলোতে বারবার অভিযান চালালেও থেমে নেই উৎপাদন। নগরীর বাহারকাচনা এলাকার এই কারখানায় এভাবেই নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ব্যবহার হচ্ছে পোড়া তেল, কেমিক্যাল সহ নিম্নমানের সামগ্রী। কারখানার ভেতরে স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশ। শুধু এটিই নয়, রংপুরে এমন অনেক কারখানায় তৈরি হচ্ছে সেমাই।
অসুস্থকর অবশ্যই, যদি পরিবেশ ভালো থাকে তাহলে ভালো হবে। আর সরকারিভাবে অবৈধ ঠিক আছে, এতদিন থেকে যা ভুল করছে আর দ্বিতীয় নেক্সট টাইম এই ভুল হবে। কারখানায় সেমাই তৈরির পর তা চলে যাচ্ছে নগরীর নামি দামি দোকানে। বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে দেদারসে। এসব সেমাই কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তারা রং দেয়, কেমিক্যাল দেয়, এত কিছু দেয় যে আমরা বুঝতে পারি না এটা বাজারজাত করে এরা, আমরা কিনে খাই, তারপরে দেখি যে এটা স্বাস্থ্যসম্মত না, আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যায়। প্রতারণার শিকার হচ্ছে, কারণ বিভিন্ন কেমিক্যাল সংমিশ্রণে এই লাচ্ছাগুলো তৈরি করে। মন ধরা কিনে আনি এবং ওখানে অনেক কারখানা আছে, ওখান থেকে বাছাই যাচাই করে কিনে নিয়ে আসি। এখান থেকে প্যাকেটজাত করে বড় বড় কোম্পানিগুলো অর্ডার, এটা সত্যতা এখানে আমরা পেয়েছি এবং এগুলো আমরা তদন্ত করতেছি। যে স্লিপগুলো পাওয়া গেছে সেগুলো জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তদন্ত চলমান আছে। এসব কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার বিরোধী কাজ যারা করছে তাদের যদি কাজগুলো আমরা তদন্ত করে বের হয়ে যায়, আমাদের নজরে আসে, আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। রংপুরের ছোট বড় শতাধিক অনুমোদনহীন নকল সেমাই কারখানা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরোধীহীন সংবাদ দুপুর। সংবাদে আলোচনা থাকছে। ভারতে ফের একদিনে 4000-এর বেশি মৃত্যু। আক্রান্তদের শরীরে ঘটছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, হারাচ্ছে দৃষ্টিশক্তি। এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের সামনে আজ শীর্ষে ওঠার সুযোগ। সেভিয়াকে হারালেই টপকে যাবে আতলেতিকো। বিশ্বে করোনায় একদিনে আবারও সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত 4,09,000-এর বেশি, আর মারা গেছে 4133 জন। এদিকে করোনা আক্রান্তদের শরীরে ঘটছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ, এর ফলে দৃষ্টিশক্তি হারাচ্ছেন আক্রান্তরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে এক কথায় নাজেহাল ভারত। উপায়ান্তর না দেখে লকডাউন জারি করছে একের পর এক রাজ্য। দিল্লিতে নতুন করে এক সপ্তাহে লকডাউন ঘোষণা করেছে সরকার। উত্তরপ্রদেশে বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ। তবে এত কিছুর পরও কমছে না করোনার প্রকোপ। শনিবার দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 4 লাখ, মারা গেছে 4000-এর বেশি মানুষ। গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজস্থানে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন 150 জন, এর মধ্যে প্রাণ গেছে 21 জনের। এমন পরিস্থিতিতে নতুন বিপদের বার্তা দিলেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ঘটছে বলে জানিয়েছেন তারা। চিকিৎসা শাস্ত্রের ভাষায় এর নাম মিউকোর মাইকোসিস। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্তদের ওজন দ্রুত কমছে, দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, ক্ষতি হচ্ছে নাক ও থুতনির হাড়েও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের কাবুলে একটি স্কুলের কাছে একাধিক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জন, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলীয় শিয়া জেলার সাইদ আল শাহাদা স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। হামলার জন্য আফগান সরকার তালেবানকে দায়ী করলেও হামলার দায় অস্বীকার করেছে তারা। গত মাসে 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। শ্রীলঙ্কা সফর শেষে প্রথমবারের মতো দলীয় অনুশীলনে টিম বাংলাদেশ। মিরপুরে ঘাম ঝরিয়েছেন তামিম মুশফিকরা। এর আগে শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টাইন নিয়ে তৈরি হয় জটিলতা। ক্রিকেটারদের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা থাকলেও 14 দিন কোয়ারেন্টাইন ইস্যুতে আটকে যায় দলীয় অনুশীলন। পরবর্তীতে বিসিবি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় সমাধান মিলেছে। শিথিল করা হয়েছে লঙ্কা ফেরত ক্রিকেটারদের কোভিড প্রোটোকল। টেস্টে নেগেটিভ হয়ে অনুশীলনে যোগ দেন ক্রিকেটাররা। এদিকে ভারত থেকে ফেরায় আলাদা হোটেলে বন্দী সাকিব মুস্তাফিজ। তাদের কোয়ারেন্টাইন কমিয়ে অনুশীলনে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। ঘরের মাঠে সেভিয়াকে হারালেই আতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলবে চ্যাম্পিয়নরা। অন্যদিকে লিগ 1-এ রেনের আতিথ্য নেবে পিএসজি। দুটি ম্যাচের শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এর আগে রাত 1:15 সেরিয়াতে জমবে ইউভেন্টাস এসি মিলান লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে বিদায়ের ক্ষত এখনো টাটকা। ভাঙা মন নিয়ে এবার লা লিগায় ফোকাস। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে বাকি 4 ম্যাচে ভুলের সুযোগ নেই রিয়াল মাদ্রিদের।
সেই পথে প্রথম বাধা সেভিয়া, তারাও টিকে আছে শিরোপা লড়াইয়ে। ন্যু ক্যাম্পে বার্সা অ্যাটলেটিকোর ড্রতে লাভ হয়েছে রিয়ালের, আছে শীর্ষে ওঠার সুযোগ, কিন্তু জিদানের কাজটা কঠিন করছে চোটের লম্বা তালিকা। ভারানে কারবাহাল আগে থেকেই বাইরে, এবারে চোটে পড়েছেন রামোস ও মেন্দি। সেভিয়া ম্যাচের আগে রক্ষণে শূন্যতা চিন্তার বড় কারণ। আমাদের 4টা ম্যাচ বাকি, সবগুলোই ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ভুলে এখন সামনের ম্যাচে মনোযোগ রাখতে হবে। সেভিয়াও শিরোপা লড়াই আছে, আমরা জানি তারা কতটা শক্ত প্রতিপক্ষ। সেরিয়াতে ইন্টার মিলানের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়ে হতাশ ইউভেন্টাস, এখন শীর্ষ 4-এ থাকা নিয়েই চিন্তা। সেই চ্যালেঞ্জে ইউভের শক্ত বাধা এসি মিলান, আগ্রহের কেন্দ্রে রোনালদো ইব্রার দ্বৈরথ। আটালান্টা, ইউভেন্টাস আর মিলানের সমান 69 পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলে 1 পয়েন্ট এগিয়ে নাপোলি, আর তাই 3 স্পটের জন্য লড়াই হবে 4 দলের মধ্যে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্ন ভঙ্গের বেদনায় পড়ছে পিএসজি, লিগুয়ানো এখন শঙ্কার মুখে। লিল কোনো ভুল না করলে নিশ্চিতভাবেই হাতছাড়া হচ্ছে শ্রেষ্ঠত্ব। যদিও নিজেদের কাজটা এগিয়ে রাখতে চায় লা পারিসিয়ান, রেনেকে হারালে ব্যবধান হবে 1 পয়েন্টের। নেইমারের চুক্তি নবায়ন দলের মনোবল চাঙ্গা রাখতে পারে, তবে ফিটনেস সমস্যায় এই ম্যাচে খেলবেন না এমবাপে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল ম্যানচেস্টার সিটির। জিতলেই চ্যাম্পিয়ন এমন ম্যাচে চেলসির কাছে 2-1 ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে ইতিহাদে শুরুটা দারুণ ছিল সিটির। স্টার্লিংয়ের গোলে বিরতির আগেই লিড নেয় সিটিজেনরা। যোগ করার সময়ে আগুয়েরো পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত। দ্বিতীয়ার্ধে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় চেলসি, 63 মিনিটে সমতা আনেন হাকিম জিয়াস। আর শেষ দিকে যোগ করার সময় চেলসির জয় নিশ্চিত করেন মার্কোস আলোনসো। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সারল চেলসি। এদিকে ঘরের মাঠে সাউদাম্পটনকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। গোল করেন সাদিও মানে এবং থিয়াগো আলকান্তারা। সবচেয়ে মধুর ডাক মা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দ মা। আর সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক জগতের সব রীতি নীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক ওপরে। মায়ের প্রতি ভালোবাসা সময়ের ফ্রেমে বেঁধে রাখার কিছু না হলেও তাকে আজ একটু বিশেষভাবে মনে করছেন সন্তানরা। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় নির্দিষ্ট কোনো দিন দরকার না হলেও প্রতি বছর পালিত হয়ে আসছে মা দিবস। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে মিশর, রোম ও গ্রিসে বিশেষ একটি দিনকে মা দিবস হিসেবে পালন করা হতো। মায়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তারা আরাধনা করত দেবতাদের। বর্ণাঢ্য আয়োজনে মা দিবস উদযাপনের শুরুটা মূলত আমেরিকানদের থেকে। 1870 সালে সমাজসেবী জুলিয়া ওয়ার্ড হো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধে সব মাকে একসঙ্গে করতে চান, আর এর জন্য মা দিবস পালনের প্রস্তাব দেন তিনি। তার লক্ষ্য ছিল 1958 সালে শান্তিকর্মী অ্যান জার্ভিসের প্রচেষ্টাকে এগিয়ে নেয়া। অ্যান জার্ভিস যুদ্ধবিধ্বস্ত আমেরিকান নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার ও কাজ শুরু করেন। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেয়। প্রতি রোববার মা যেখানে পড়াতেন, পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সে চার্চে 1908 সালের 10 মে প্রথমবারের মতো দিনটি উদযাপন করেন অ্যানা। এরপর ধীরে ধীরে বড় পরিসরে উদযাপন হতে থাকে দিবসটি। 1912 সালে সর্বপ্রথম এই দিনকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। 1914 সালে দিনটিকে দেশব্যাপী সরকারি ছুটি ও জাতীয় দিবসের মর্যাদা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আর 1962 সালে দিবসটি স্বীকৃতি পায় আন্তর্জাতিক দিবস হিসেবে। এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানাই, সমস্ত সন্তানের মায়েদের প্রতি আস্থা এবং সম্মান অটুট থাকুক। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।